নমস্কার বন্ধুবান্ধবী এবং শ্রদ্ধেয় গুরুজনরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আমরা মানুষের দাম তার পরা পোশাক, তার জীবনযাত্রা এবং তার পকেটে থাকা টাকা দিয়ে বিচার করি। কিন্তু কখনো কখনো এই বিচার আমাদের জন্য কতটা দামি হতে পারে তা আমাদের আজকের গল্প বলবে। আজকের গল্প এমন এক বাবার যাকে তার দারিদ্র্য, গায়ের ঘাম আর গ্রিজের গন্ধের জন্য নিজের স্ত্রী জঞ্জাল ভেবে এক রাতে ছেড়ে চলে গিয়েছিল। সাথে তার বড় ছেলেও গিয়েছিল, যে নিজের বাবার জন্য লজ্জিত বোধ করত। পিছনে পড়েছিল শুধু ছোট ছেলে আর তার অপমানিত বাবা। পরবর্তী ২২ বছর সেই বাবা একটা ফুটো টিনের ঘরে আর মরচে ধরা লোহার স্তূপের মধ্যে নিঃশব্দে কাজ করে গেছেন। মানুষজন, আত্মীয়স্বজন এবং নিজের স্ত্রী তাকে পাগল বলেছিল, কিন্তু এই ২২ বছরে সেই টিনের ঘরের আড়ালে আর মরচে ধরা লোহার স্তূপের নিচে এমন ভয়ঙ্কর কিছু রান্না হচ্ছিল, যার কল্পনা সেই ছেড়ে যাওয়া স্ত্রী আর ছেলে স্বপ্নেও করতে পারেনি। বাবার মৃত্যুর পর যখন সেই সত্য দুনিয়ার সামনে এলো, তখন সেই ছেড়ে যাওয়া মানুষদের পায়ের নিচের মাটি সরে গেল। কি এমন রহস্য লুকিয়েছিল সেই ভাঙাড়ির দোকানে? এমন কোন খেলা সেই বাবা শান্তভাবে খেলেছিলেন যা সবাইকে চমকে দিয়েছিল? আর সেই ছেলে যে বাবার সাথে সেই দারিদ্র্যে থেকে গিয়েছিল, শেষ পর্যন্ত তার ভাগ্যে কি জুটল? চলুন শুনি এক অদম্য জেদ, ভয়ঙ্কর অপমান আর প্রকৃত উত্তরাধিকারীর গায়ে কাঁটা দেওয়া গল্প। গল্পটা শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ এই গল্পের শেষটা আপনাদের চিন্তাভাবনার দৃষ্টিভঙ্গি নিশ্চিতভাবেই বদলে দেবে। চলুন তাহলে শুরু করা যাক। বছর ২০০৬, তালোজা এমআইডিসি। বর্ষাকাল সবেমাত্র শেষ হলেও বাতাসে এক ধরনের গুমোট আর স্যাঁতসেঁতে ভাব রয়েই গিয়েছিল। তালোজার সেই শিল্পাঞ্চলে রাত কখনো শান্ত হয় না। কোনো না কোনো রাসায়নিক কারখানা থেকে আসা উগ্র গন্ধ, রাতের শিফটে চলা মেশিনের ধকধক শব্দ আর মাঝে মাঝে হাইওয়ে দিয়ে যাওয়া ভারী ট্রাকের হর্ন, এসব এখানকার বাতাসে সবসময় মিশে থাকত। এই এমআইডিসির এক কোণে পুরনো গাড়ির যন্ত্রাংশ আর মরচে ধরা লোহার স্তূপের মধ্যে বাবন রাওয়ের একটি ছোট ভাঙাড়ির দোকান ছিল। আর সেই ভাঙাড়ির দোকানের সাথেই লাগোয়া 10x10 ফুটের একটা টিনের ঘরে তার সংসার ছিল। কিন্তু আজ সেই টিনের ঘরে বাইরের কারখানার চেয়ে হঠাৎ ভয়ঙ্কর রকম এক দমবন্ধ করা নীরবতা ছড়িয়ে পড়েছিল। ছাদের একটা সাধারণ হলুদ বাল্বের আলো ঘরের এক কোণে পড়ছিল। সেই ম্লান আলোতেও দরজায় দাঁড়িয়ে থাকা দীপালিকে একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। দীপালি বাবন রাওয়ের স্ত্রী। পরনে একটা দামি গাঢ় রঙের সিল্কের শাড়ি, গলায় সোনার চেন আর চেহারায় এক চরম ঘৃণার ভাব। তার পায়ের কাছে দুটো বড় রেক্সিনের ব্যাগ ভর্তি করে রাখা ছিল। তার চেহারায় এই ঘর, এই দারিদ্র্য আর সামনে বসে থাকা স্বামীর প্রতি থাকা বিরক্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। সামনে ঘরের মাঝখানে থাকা একটা পুরনো নড়বড়ে কাঠের টেবিলে বাবন রাও বসেছিলেন। সারাদিন গাড়ির ইঞ্জিন খুলে মরচে ধরা লোহা ভেঙে তার গায়ে থাকা ময়লা শার্টটা আক্ষরিক অর্থেই কালো হয়ে গিয়েছিল। তার হাতের রেখায় গ্রিজ আর কালি এমনভাবে বসে গিয়েছিল যে সাবান দিয়ে যতই ঘষা হোক না কেন তা ওঠার নয়। মুখে ঘাম আর ধুলোর দাগ শুকিয়েছিল, কিন্তু এই সবের কোনো কষ্টই তার ছিল না। তিনি অত্যন্ত শান্তভাবে একটি অ্যালুমিনিয়ামের প্লেটে বেঁচে থাকা একটু পিঠলা, বেসনের তরকারি আর রুটি মেখে খাচ্ছিলেন। আপনি শুনতে পাচ্ছেন কি আমি কি বলছি? দীপালির গলা সেই ছোট ঘরে গুমড়ে উঠল। তার গলায় রাগ ছিল। আমি এই ঘর চিরতরে ছেড়ে চলে যাচ্ছি। আমার দম বন্ধ হয়ে আসে এখানে। আমি কি এখানে এই ময়লা, মরচে ধরা টিনের বাক্সে পচতে আর এই গুমোট গন্ধের দিন কাটাতে জন্মেছি নাকি? বাবন রবের রুটি ভাঙার জন্য এগিয়ে যাওয়া হাত এক মুহূর্তের জন্য থামল। তিনি মাথা তুলে দীপালির দিকে তাকালেন। তার চোখে না ছিল রাগ, না ছিল দুঃখ, এক অগাধ শান্ত ভাব ছিল। দীপালি আরও রেগে গেল। কি দেখছেন এমন? আমার মনে হয়েছিল কখনো না কখনো আপনার দিন বদলাবে, এই ভাঙাড়ির দোকান ছেড়ে আপনি কোনো ভালো কাজ ধরবেন। কিন্তু না, আপনার এই জঞ্জালেই গড়াগড়ি খাওয়ার অভ্যেস হয়ে গেছে। কিন্তু আমার এমন মানুষের সাথে থাকার ইচ্ছে নেই। আমি জঞ্জালে থাকা মানুষের সাথে বাঁচতে পারব না। সে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বাক্যটা ছুড়ে দিল। তার শব্দগুলো কোনো ধারালো ছুরির মতো ছিল, যা সরাসরি বাবন রাওয়ের অস্তিত্বে আঘাত করছিল। কিন্তু বাবন রাও ঠিক যেমন ঝড়েও একটা বড় পাহাড় শান্ত দাঁড়িয়ে থাকে, সেভাবেই বসেছিলেন। তিনি দীপালিকে আটকানোর কোনো চেষ্টাই করলেন না,
ব্যাখ্যা দেওয়ার তো প্রশ্নই ওঠে না। তিনি রুটির টুকরোটা পিথলায় ডোবালেন, মুখে দিলেন, আর অত্যন্ত ধীর কিন্তু দৃঢ়স্বরে শুধু এটুকু বললেন, সাবধানে যেও দীপালি। কোনো ক্ষোভ নেই, কোনো গালিগালাজ নেই, শুধু কয়েকটা শব্দ। দীপালির অহংকারকে তার এই নীরবতা আরও উস্কে দিল। সে রাগে ব্যাগগুলো তুলল আর হনহন করে পা ফেলে বেরিয়ে গেল। তার পেছনে চৌকাঠের কাছে এক ১৬ বছরের ছেলে দাঁড়িয়েছিল, কেতন, বাবন রাওয়ের বড় ছেলে। তার পিঠে একটা ব্যাকপ্যাক ছিল। সে একবারও তার বাবার দিকে চোখ তুলে তাকাল না। তার চোখ মাটিতে নিবদ্ধ ছিল। তার নিজের বাবার দারিদ্র্য, তার ময়লা কাপড় আর স্কুলে ছেলেরা ভাঙাড়িওয়ালার ছেলে বলে খ্যাপানোর কারণে খুব লজ্জা লাগত। আজ মা এই ঘর থেকে মুক্তি পাচ্ছে, তাই সেও তার পেছনে যেতে তৈরি হয়েছিল। বাবার কাছ থেকে বিদায় নেওয়ার প্রয়োজন সে অনুভব করেনি। সে শুধু চৌকাঠ পেরিয়ে অন্ধকারে মায়ের পেছন পেছন চলে গেল। দরজার এক কোণে এক ১৪ বছরের প্রাণ এইসব ড্যাব ড্যাব চোখে দেখছিল। অনিকেত, বাবন রাওয়ের ছোট ছেলে। তার কচি মনে এই মুহূর্তের কি আঁচড় পড়ছিল তা শুধু সেই জানত। বাইরে থেকে আসা ইঞ্জিন অয়েল আর মরচে ধরা লোহার সেই পরিচিত গন্ধ, মায়ের দামি পারফিউমের গন্ধকে পেছনে ফেলে আবারও ঘরটাতে ভরে গেল। বাইরে হাইওয়ে দিয়ে যাওয়া একটা বড় ট্রাকের আওয়াজ এলো এবং সাথে দীপালি আর কেতন যে অটোতে করে গেল, সেই অটোর ফটফট আওয়াজ ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। ঘরে এখন শুধু দুজন মানুষই অবশিষ্ট ছিল, বাবা আর ছেলে। অনিকেত সেভাবেই দরজায় শূন্য দৃষ্টিতে দাঁড়িয়েছিল। কি করবে, কি বলবে তা সে বুঝতে পারছিল না। ১৪ বছর বয়সে মা আর ভাইয়ের ফেলে যাওয়া সেই ছেলে এক অনাথ শিশুর মতো হতবাক হয়ে পড়েছিল। বাবনরাও তার কালো হয়ে যাওয়া হাত দুটো প্লেটের পাশে রাখলেন। তিনি অনিকেতের দিকে তাকালেন। তার সেই রুক্ষ মুখে প্রথমবারের মতো একটা সৌম্য ভাব ফুটে উঠল। তিনি নিজের পাশের একটা ফাঁকা টুল একটু এগিয়ে নিলেন আর প্লেটে অবশিষ্ট রুটির দিকে আঙুল দেখিয়ে বললেন, খিদে পেয়েছে রে ছেলে, আয় একটু রুটি আছে, বস। অনিকেত ধীরে ধীরে এগিয়ে এলো। সে টুলে বসল। বাবনরাও নিজের হাতে রুটির একটা টুকরো ভাঙলেন এবং অনিকেতের হাতের ওপর রাখলেন। অনিকেত সেই টুকরোটা পিঠালায় ডুবিয়ে মুখে দিল। তার চোখ থেকে এক ফোঁটা গরম জল প্লেটে পড়ল, কিন্তু সে কিছুই বলল না। সেই টিনের ঘরে বাইরের কারখানার আওয়াজকেও ছাপিয়ে যাওয়া এক ভয়ঙ্কর দম বন্ধ করা নীরবতা ছড়িয়ে পড়েছিল। আর সেই নীরবতায় এক ১৪ বছরের ছেলে নিজের বাবার সাথে বেঁচে যাওয়া পিঠানা রুটি খাচ্ছিল, জীবনের এক নতুন এবং অত্যন্ত কঠিন যাত্রার সূচনা করছিল। সেই রাতটা অনিকেত বাবার সাথে বেঁচে যাওয়া পিঠালা রুটি খেয়ে এক ভয়ঙ্কর নীরবতায় পার করেছিল ঠিকই, কিন্তু সেই নীরবতা পরবর্তী অনেক বছরের কঠিন সংগ্রামের পূর্বাভাস ছিল। মা আর ভাই বাড়ি ছেড়ে যাওয়ার পর বাবনরাও আর অনিকেতের জীবনে একটা বড় শূন্যতা তৈরি হয়েছিল, কিন্তু সেই শূন্যতা পূরণ করার মতো সময় তাদের কাছে ছিল না। দারিদ্র মানুষকে কাঁদার ফুরসত দেয় না। পরবর্তী কয়েকটা বছর আক্ষরিক অর্থেই আগুনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার মতো ছিল। তালোজা এমআইডিসির সেই ১০x১০ টিনের ঘরে ঋতু বদলেছে, কিন্তু তার উত্তাপ চিরকাল একই ছিল। মে মাসের গরমে সেই টিনের ঘরটা যেন একটা তপ্ত চুল্লির মতো হয়ে যেত। ছাদ থেকে আসা গরম আঁচে শরীর জ্বলে যেত। একমাত্র পুরনো পাখাটা গরম হাওয়া দিত, কিন্তু বাবনরাও আর অনিকেত সারাদিনের পরিশ্রমে এত ক্লান্ত থাকতেন যে সেই ভ্যাপসা গরম ঘরেও মাটিতে মাদুর পেতে তারা গভীর ঘুমে তলিয়ে যেতেন। বর্ষাকাল তো তার চেয়েও ভয়ঙ্কর। ছাদের ফুটো দিয়ে জল পড়ত, তখন মাঝরাতে উঠে যেখানে জল পড়ছে সেখানে হাঁড়ি বা বালতি রাখা, এটাই ছিল তাদের রোজকার রুটিন। অনিকেত এখন একটু বড় হচ্ছিল। সে স্কুলে যেত, কিন্তু স্কুলের সেই যাত্রাও তার জন্য সহজ ছিল না। সে যতই স্নান করে যাক না কেন, তালোজা এমআইডিসির সেই গুমোট গন্ধ আর দিনরাত যে ভাঙাড়ির দোকানে সে থাকে, সেই ইঞ্জিন অয়েল আর মরচে ধরা লোহার গন্ধ তার গায়ে আর পোশাকে লেগেই থাকত। ক্লাসের ছেলেরা নাক সিটকাত। এই ভাঙাড়িওয়ালার ছেলে এসেছে, দূরে বস রে, এমন ফিসফিসানি তার কানে আসত। কেউ ইচ্ছে করে তার ব্যাগে ধাক্কা মারত। অনিকেতের কচি মনে এই কথাগুলো তীরের মতো বিদ্ধ। সে বেঞ্চের এক কোণে একাই বসে থাকত।
কিন্তু বাড়ি ফিরে সে বাবান রাওকে এ বিষয়ে কখনো কিছু বলেনি। স্কুলের ছেলেরা খেপানোর কারণে সে কখনো কাঁদেনি। সে জানত বাবার কালো হয়ে যাওয়া হাতের ওপর এমনিতেই অনেক বোঝা, তাতে নিজের চোখের জলের বোঝা কেন বাড়াবে। অন্যদিকে তার আর বাবার জগৎ যখন অন্ধকারে, তখন তার মা দীপালি আর ভাই কেতন বাসিতে একটা ভালো বড় ফ্ল্যাটে বিলাসবহুল জীবন কাটাচ্ছিল। কেতন নতুন স্কুলে ভর্তি হয়েছিল। অনিকেত মাঝে মাঝে পুরনো সাইবার ক্যাফেতে গিয়ে বা বন্ধুর মোবাইলে ফেসবুক খুলত। তখন সে কেতনের ছবি দেখত, চকচকে পোশাক, পায়ে দামি জুতো, পেছনে দেখা যাওয়া এসি আর মলে মায়ের সাথে পিজা খাওয়ার হাসি মুখের ছবি। ওগুলো দেখে অনিকেতের চোখ এক মুহূর্তের জন্যে ছলছল করে উঠত। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তার মনে কখনো মায়ের সাথে না যাওয়ার জন্যে অনুশোচনা হতো না। সে স্ক্রিন বন্ধ করত, সাইবার ক্যাফে থেকে বেরিয়ে আসত, আর ভাঙারির দোকানে লোহা মাপতে থাকা ঘামে ভেজা বাবার দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলত। তার ওখানেই আপন মনে হতো। ধীরে ধীরে অনিকেত শনি আর রবিবার স্কুল ছুটি থাকলে বাবার সাথে ভাঙারির দোকানে কাজ করতে শুরু করল। বাবা ছেলের এই সম্পর্ক খুব বেশি কথার ছিল না। বাবানরাও খুব একটা কথা বলতেন না, আর অনিকেতও শান্ত থাকত, কিন্তু তাদের সম্পর্ক শব্দে নয়, ঘামে বোনা ছিল। রবিবার সকালে জলদি উঠে অনিকেত নিজের হাতের চেয়ে বড় নোংরা ক্যানভাসের গ্লাভস পরত আর বাবার পাশে গিয়ে দাঁড়াত। বাবানরাও তাকে শেখাতেন। একটা পুরনো গাড়ি ভাঙাড়িতে এলে বাবানরাও হাতাহরি করতেন আর অনিকেতকে বলতেন, অনিকেত, রেঞ্চ নে, ওই 12 নম্বরের বোল্টটা খোল। অনিকেত ঠিক তাই করত। ইঞ্জিন কিভাবে খুলতে হয়, স্টার্টার মোটর কিভাবে আলাদা করতে হয়, ওয়ারিং কিভাবে খুলতে হয়, এ সবই সে বাবার হাতের দিকে তাকিয়ে শিখছিল। দুপুরে খিদে পেলে দুজনেই একটা বড় টায়ারে বসতেন। আশেপাশে ভাঙা গাড়ির কঙ্কাল ছড়ানো থাকত। বাবানরা পকেট থেকে টাকা বের করতেন, আর অনিকেত দৌড়ে গিয়ে কোনার টং দোকান থেকে 2টো বড়াপাও আর 1 কাপ কাটিং চা নিয়ে আসত। ওটাই তাদের রবিবারের হোটেলের খাবার ছিল। কখনো টিফিনের বেঁচে যাওয়া তরকারি রুটি থাকত। হোটেলে গিয়ে ভালোমন্দ খাওয়ার জেদ অনিকেত কখনো করেনি, আর বাবানরাও তার এই বুঝধারপনার খুব প্রশংসা করতেন। একদিন রবিবার এভাবেই একটা পুরনো ভেঙে চুরে যাওয়া গাড়ি ভাঙার কাজ চলছিল। বাবনরাও ইঞ্জিনের তলার একটা অত্যন্ত কালো, মূর্ছে ধরা এবং অদ্ভুত আকৃতির লোহার অংশ খুব সাবধানে কেটে আলাদা করলেন। অনিকেতের মনে হল এটা শুধু জঞ্জাল। সে ওই অংশটা তুলে পাশের ভাঙাড়ির স্তূপে ফেলার জন্য হাত বাড়ানো। তখনই বাবনরাও তার হাত ধরলেন। তিনি সেই মূর্ছে ধরা অংশটা নিজের হাতে নিলেন, তাতে লেগে থাকা মাটি মুছলেন আর অনিকেতের চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন, অনিকেত, একটা কথা সবসময় মনে রাখবি, পৃথিবীর প্রত্যেকটা জিনিসের দাম থাকে, শুধু সেটা চেনার মতো চোখ আমাদের থাকতে হবে। মানুষ এটাকে জঞ্জাল বলে, তোর মায়ের কাছেও এটা শুধু জঞ্জাল মনে হতো, কিন্তু এটা জঞ্জাল নয় রে, এর ভেতরে যা আছে সেটা সোনা, শুধু সেটা বের করতে জানতে হবে। অনিকের তখন তার কথাগুলো পুরোপুরি বুঝতে পারেনি, কিন্তু সে সেগুলো চিরতরে মনে গেঁথে রেখেছিল। বাবনরাও সেই অংশটা একটা বস্তায় বেঁধে পাশে রেখে দিলেন। এভাবেই সময় গড়িয়ে যাচ্ছিল। শীতকাল ছিল। জানুয়ারি মাসের কনকনে শীত তালোজা এমআইডিসিতে ছড়িয়ে পড়েছিল। রাত 2:30-3টে বাজবে। টিনের ঘরে ভয়ঙ্কর ঠান্ডা। ঠান্ডায় অনিকেতের হঠাৎ ঘুম ভেঙে গেল। সে গায়ের চাদরটা সরালো আর এমনি ঘুরে পাশে তাকালো। তার ঘুম উড়ে গেল। বাবনরাও তার জায়গায় ছিলেন না, তার মাদুর ফাঁকা ছিল। এত রাতে বাবা কোথায় গেলেন? অনিকেত ভয় পেয়ে গেল। সে আস্তে করে উঠল। ঘরের দরজা খোলা ছিল, বাইরে ঘুটঘুটে অন্ধকার। সে দরজার বাইরে গেল। আশেপাশে পুরনো গাড়ির কঙ্কালগুলো ভয়ঙ্কর মতো লাগছিল। কুকুরের ডাকার আওয়াজ দূর থেকে আসছিল। অনিকের চোখ ঘোরাল। তখন সে ভাঙাড়ির দোকানের একদম শেষ প্রান্তে থাকা একটা মজবুত টিনের শেড থেকে আলোর একটা সরু রেখা আসতে দেখল। ওই শেডটা একটা বড় তালা দিয়ে বন্ধ থাকত। বাবনরাও তাকে কখনো ওদিকে যেতে দেননি। অনিকেটের পা আপনা আপনি সেই শেডের দিকে এগোল। সে চুপি চুপি সেখানে পৌঁছল। টিনের ফাঁক দিয়ে সে ভেতরে উকি মারল, আর সে অবাক হয়ে গেল। শেডের ভেতর একটা আলাদা জগৎ ছিল। একটা ছোট ল্যাম্প জ্বলছিল। বাবনরাবের চোখে ওয়েল্ডিংয়ের চশমা ছিল। তার এক হাতে কাটিং টর্চ ছিল। তিনি দিনের বেলা আলাদা করে রাখা সেই কালো মোর্চেতারা ইঞ্জিনের অংশগুলো থেকে খুব সূক্ষ্ম এবং সাবধানে কিছু একটা আলাদা করছিলেন।
আশেপাশে প্লাস্টিকের আলাদা আলাদা কৌটোতে তামার তার আর অন্যান্য কিছু চকচকে ধাতুর টুকরো অত্যন্ত সুশৃঙ্খলভাবে জমিয়ে রাখা ছিল। এই দৃশ্য দেখে অনিকেতের মনে হল তার বাবা শুধু লোহা বিক্রি করার সাধারণ ভাঙাড়িওয়ালা নন। এই রাতের অন্ধকারই তিনি এমন কিছু করছেন যার বিন্দুমাত্র ধারণা বাইরের দুনিয়ার নেই। অনিকেত সে টিনের ফাঁক দিয়ে যা দেখেছিল তা তার কচি বয়সের ধারণার বাইরে ছিল। রাত 2:30 বাজছিল। কনকনে শীত থাকা সত্ত্বেও সেই গোপন সেরে কাজ করা বাবন রায়ের গায়ে ঘামের ধারা ছিল, চোখে ওয়েল্ডিং চশমা আর এক হাতে ছোট কাটিং টর্চ। ফ্যাক্টরি থেকে ভাঙাড়িতে আসা একটা পুরনো অতিকায় ট্রান্সফরমারের তিনি আক্ষরিক অর্থেই চিরণফারণ করছিলেন। কিন্তু সেটা লোহা ভাঙার মতো এবড়োখেবড়ো কাজ ছিল না, সেটা যেন কোনো ডাক্তারের সার্জারি করার মতো ব্যাপার। দিনের বেলা গাড়ির বড় পার্টস আর লোহা আলাদা করা বাবনরাও রাতের সে নিস্তব্ধতায় একদমই অন্যরকম লাগছিল। তিনি ট্রান্সফরমারের ভেতর থেকে জড়ানো মোটা তামার তারের একটা বড় কুণ্ডলী অত্যন্ত নিপুণভাবে বের করলেন। তারপর তিনি একটা পুরনো গাড়ির ইঞ্জিনের কাছে গেলেন। দুপুরে তিনি সেই মোর্চে ধরা অদ্ভুত আকৃতির অংশ ক্যাটালিটিক কনভার্টার আলাদা করে রেখেছিলেন, সেটা তিনি হাতে নিলেন। একটা বিশেষ হাতিয়ার দিয়ে তিনি অংশটা খুললেন। সেই ভেতরের গঠন থেকে কিছু একটা পাউডারের মতো এবং জালিদার ধাতু তিনি একটা আলাদা কৌটোয় অত্যন্ত সাবধানে জমাচ্ছিলেন। অনিকের তখন এসব বুঝতে পারছিল না, কিন্তু সে যত বড় হতে লাগল ততই এই জঞ্জালের সোনা তার কাছে পরিষ্কার হতে লাগল। বাবনরাও সাধারণ ভাঙাড়িওয়ালা ছিলেন না। ধাতু নিয়ে তার যে জ্ঞান ছিল তা কোনো বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারকেও লজ্জা দেবে। পুরনো এসির পাইপ থেকে খাঁটি তামা, খারাপ হয়ে যাওয়া ইলেকট্রনিক সার্কিট বোর্ড থেকে সোনার ওপর কণা এবং গাড়ির ক্যাটালিটিক কনভার্টার থেকে প্ল্যাটিনাম আর প্যালেডিয়ামের মতো অত্যন্ত দুর্লভ এবং মূল্যবান ধাতু তিনি কণা কণা করে সংগ্রহ করছিলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তিনি এই ধাতুগুলো সঙ্গে সঙ্গে বিক্রি করতেন না। তার আশেপাশের অন্য ভাঙাড়িওয়ালারা 2-4 কিলো তামা জমলে সঙ্গে সঙ্গে গিয়ে বিক্রি করত আর সেই টাকায় রাতে পার্টি করত। কিন্তু বাবনরাও এই মজবুত তালা লাগানো শেডে এই ধাতুগুলো বস্তায়, প্লাস্টিকের ড্রামে আর কৌটোতে সুশৃঙ্খলভাবে জমিয়ে রাখছিলেন। তিনি একটা সঠিক সময় এবং সঠিক দামের অপেক্ষায় ছিলেন। এটা তার ব্যাংক ছিল, যেখানে রোজ অল্প অল্প করে টাকা জমা হচ্ছিল। এর মধ্যে 2008-9 সাল এলো। সারা বিশ্বে চরম মন্দা দেখা দিল। শেয়ার বাজার ধসে পড়ল, চাকরি গেল, আর জমির দাম তো আক্ষরিক অর্থেই ধুলোয় মিশল। তালোজা আর তার আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। যারা তালোজার ভেতরের দিকে পাহাড়ের তলায় বা জলাভূমিতে জমি কিনে রেখেছিল, তারা এখন তা জলের দরে বিক্রি করে পালাচ্ছিল। এখানে কখনো কিছু হবে না, এই এলাকা অভিশপ্ত, এমন আলোচনা সব জায়গায় হচ্ছিল। এমনই এক সন্ধ্যায় বাবন রায়ের ভাঙাড়ির দোকানে তার পরিচিত এক দালাল তাত্ত্যা এলো। তাত্ত্যা বিরক্ত ছিল। বাবনরাও কি বলবো আপনাকে, ভেতরের দিকে আমার যে 3 একর পতিত জমি আছে না, সেটা বিক্রি করার কথা শুনতেও কেউ রাজি নয়। শুধু পাথর আর জলাভূমি ওখানে 5-6 লাখে দিচ্ছি, তবুও কেউ দাঁড়াচ্ছে না। বাবনরাও শান্তভাবে চায়ের চুমুক দিয়ে বললেন। তিনি কাপটা নিচে রাখলেন এবং অত্যন্ত সহজভাবে বললেন, আমি নেব ওই জমি, কিন্তু আমার নামে নয়, অনিকেতের নামে করে দিন। তাত্তা চমকে গেল। আরে বাবনরাও পাগল হলেন নাকি? ওখানে শুধু সাপ বিছে আছে, ওই এলাকা পুরো মৃত। 5 লাখ কেন নষ্ট করছেন? এই মন্দার বাজারে আপনার কাছে এত টাকা আছেই বা কেন? বাবনরাও হেসে বিষয়টা এড়িয়ে গেলেন। কিন্তু পরের দিনই তিনি তার সেই গোপন ঘর থেকে কিছু পুরনো জমানো ধাতু এবং গত কয়েক বছরে জমানো টাকা একত্র করলেন। 5 লাখ টাকা তিনি ওই দালালের হাতে রাখলেন এবং সেই 3 একর পতিত পাথুরে জমি অনিকেতের নামে কিনে নিলেন। আশেপাশের ভাঙাড়িওয়ালা আর ফ্যাক্টরি শ্রমিকরা যখন এটা জানতে পারল, তখন সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে লাগল। দীপালি ছেড়ে যাওয়ার পর বাবনরাও পাগল হয়ে গেছে, ভালো টাকা কাদায় ফেলে দিল, এমন গুজব ছড়াল। কিন্তু বাবনরাওয়ের মাথায় একটা অন্য হিসেব চলছিল। এক রাতে ঘরে অনিকেত পড়াশোনা করার সময় তিনি তার পাশে বসে বললেন, অনিকেত, মানুষ আমাকে পাগল বলছে, কিন্তু তারা জানে না আজ যে জমিটাকে জলাভূমি মনে হচ্ছে, কাল ওখান থেকে সোনার ধোঁয়া বেরোবে। এই শহর বাড়ছে, আজ নয়, 25 বছর পর এই তালোজা দিয়েই বড় রাস্তা যাবে, বড় কোম্পানি আসবে। তখন এই জমির যে দাম হবে না তা আজ কেউ বুঝতে পারবে না। আর ততদিন পর্যন্ত আমরা আমাদের জঞ্জাল কুড়াতে থাকব। তার চোখে ভবিষ্যতের সেই পরিবর্তন একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। এটা এমন একটা দূরদৃষ্টি ছিল যা বড় বড় শিক্ষিত লোকেদেরও ছিল না। অনিকেতের বাবার এই কথার ওপর পূর্ণ বিশ্বাস ছিল। তাকে স্কুলে এখনও ভাঙাড়িওয়ালার ছেলে বলে খ্যাপানো হতো। সে এখনও সেই ভ্যাপসা গরম টিনের ঘরেই ঘুমত। কিন্তু এখন তার ওই পরিস্থিতির জন্য কোনো কষ্ট হচ্ছিল না।
সে জানত যে তার বাবা একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে দীপালি এবং কেতন বাসির ফ্ল্যাটে আরামে থাকছিল। দীপালির মনে হচ্ছিল যে সে বাবনরাওকে ছেড়ে গিয়ে খুব বড় এবং বুদ্ধিমত্তার কাজ করেছে, কিন্তু সে এটা জানত না যে যে মানুষকে সে জঞ্জাল ভেবে ছুঁড়ে ফেলেছিল সেই মানুষটাই এখন শান্তভাবে একটা বড় সাম্রাজ্য গড়ে তুলছে। এভাবেই বছর গড়াতে লাগল। ১৯ বছর পেরিয়ে গেল। বাবনরাও নিজের সাম্রাজ্য শান্তভাবে গড়ে তুললেন, একটা একটা কনভার্টার খুলে, আর ওই ৩ একর জমির ওপর ধৈর্য রেখে। কিন্তু মা আর ভাই এই ১৯ বছরে শুধু ৩ বার টাকার জন্য ফোন করেছিল। একবার কেতনের ইঞ্জিনিয়ারিংয়ের ডোনেশনের জন্য, একবার দীপালির অসুস্থতার জন্য, আর একবার তাদের বাসির ফ্ল্যাটের কিস্তি বকেয়া পড়ার কারণে। এই ৩ বারই বাবনরাও একটা প্রশ্নও না করে, কোনো রাগ না দেখিয়ে নিঃশব্দে লাখ লাখ টাকা তাদের অ্যাকাউন্টে জমা করেছিলেন। কিন্তু ওই ৩টে ফোন কলে দীপালি বা কেতন ভুল করেও একবার খোঁজ নেয়নি যে আপনি কেমন আছেন, অনিকেত কেমন আছে, আপনি কি সময় মতো খাচ্ছেন। সময় এগিয়ে যাচ্ছিল। অনিকেত এখন ১৪ বছরের ছেলে ছিল না, সে এখন ৩৩ বছরের এক শক্ত সমর্থ এবং বুঝদার যুবক হয়েছিল। সে বাবার কাঁধে কাঁধ মিলিয়ে ওই ভাঙাড়ির দোকান সামলেছিল। বাবার কষ্টের আঁচ সে নিজের গায়ে মেখেছিল। বাবনরাওয়ের কালো হয়ে যাওয়া হাত এখন কাঁপতে শুরু করেছিল এবং তার জায়গা অনিকেতের মজবুত হাত নিয়েছিল। অনিকেতই এখন তার জীবনের একমাত্র অবলম্বন ছিল। কিন্তু নিয়তির হয়তো এই সুখের সময়টা মানা ছিল না। ২০২৫ সাল এলো, আর একদিন ভাঙাড়ির দোকানে কাজ করার সময় বাবনরাওয়ের হঠাৎ রক্ত বমি হল। অনিকেতের পায়ের তলার মাটি সরে গেল। সে তাকে তড়িঘড়ি নবী মুম্বাইয়ের একটা বড় হাসপাতালে নিয়ে গেল। অনেক পরীক্ষা আর রিপোর্টের পর ডাক্তার অনিকেতকে কেবিনে ডাকলেন। ডাক্তারের মুখ গম্ভীর ছিল। অনিকেত, আই এম সরি, কিন্তু তোমার বাবার ক্যান্সার হয়েছে, লাং ক্যান্সার, আর সেটাও লাস্ট স্টেজে। ওনার শরীরে এটা খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। এখন ওনার হাতে খুব কম সময় আছে, বড়জোর কয়েক মাস। এই কথা শোনা মাত্রই অনিকেতের কানে যেন ভোঁ করে শব্দ হল। যে বাবা সারা জীবন শুধু লোহার আঘাত সহ্য করেছেন, তার ভাগ্যে এই ভয়ঙ্কর রোগ কেন? অনিকেত কেবিনের বাইরে এলো আর এক কোণে গিয়ে কান্নায় ভেঙে পড়ল। কিন্তু বাবনরাও যখন এটা জানতে পারলেন, তখন তার চেহারায় কোনো ভয় ছিল না। তিনি অনিকেতের পিঠে হাত বুলিয়ে শুধু এইটুকু বললেন, আরে বোকা, কাঁদছিস কেন? গাড়ির পার্টস বদলানো যায় রে, মানুষের নয়। মেশিন পুরনো হলে তো বন্ধ হবেই। যতদিন আছি আনন্দে কাটাব। অসুস্থতার সময়ও বাবনরাও তার রুটিন বদলাননি। কেমোথেরাপির ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করেও তিনি রোজ সকালে ওই ভাঙাড়ির দোকানে আসতেন। কাজ করতে পারতেন না, কিন্তু নিজের পুরনো চেয়ারে বসে থাকতেন। অনিকেত তার ছোট শিশুর মতো সেবা করছিল। তাকে নিজের হাতে খাইয়ে দেওয়া, সময়মতো ওষুধ দেওয়া, তার কষ্ট কমানোর জন্য সারা রাত তার পা টিপে দেওয়া। অনিকেত নিজের জীবন পুরোপুরি বাবার চরণে সমর্পণ করেছিল। কিন্তু ধীরে ধীরে ক্যান্সার বাবনরাওয়ের মজবুত শরীরকে ফাঁপা করে দিল। তার শ্বাস নিতে কষ্ট হতে লাগল এবং অবশেষে তাকে পাকাপাকিভাবে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করতে হল। মৃত্যুর ঠিক ২-৩ দিন আগে হঠাৎ আইসিইউয়ের দরজায় দুটো অচেনা মুখ এসে দাঁড়াল, দীপানি এবং কেতন। ১৯ বছর পর দীপালির গায়ে একটা দামি পাঞ্জাবি ড্রেস ছিল এবং কেতন একটা বড় ব্র্যান্ডের শার্ট আর পায়ে চকচকে জুতো পরেছিল। কেতন এখন ৩৫ বছরের একটা কর্পোরেট কোম্পানিতে কাজ করা মানুষ হয়েছিল। কিন্তু তাদের চেহারায় বাবার প্রতি কোনো টান দেখা যাচ্ছিল না। হাসপাতালের সেই স্যালাইন আর ওষুধের গন্ধে কেতন নাক সিটকাল। সে বিছানা থেকে দুপা দূরেই দাঁড়িয়ে রইল। দীপালি বিছানার কাছে এলো। সে মিথ্যে কান্নার বাঁধ ভাঙল। ওগো, এসব কি করে ফেললে তুমি নিজের? আমাকে তো কেউ বলেইনি যে তুমি এত অসুস্থ। তার কথাগুলো এতটাই ফাঁকা আর মেকি ছিল যে অনিকেতের ওখানেই তার গলা টিপে ধরতে ইচ্ছে করছিল। কিন্তু সে বাবার জন্য শান্ত রইল। কেতন শুধু একবার বাবনরাওয়ের দিকে তাকাল আর নিজের মোবাইল বের করে কিছু মেসেজ টাইপ করতে লাগল। যে বাবা শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের দাবি পূরণ করেছেন, সেই বাবার মৃত্যুর ছায়াতেও এই ছেলের নিজের মোবাইলের বেশি চিন্তা ছিল। তার এখনও এই ভাঙাড়িওয়ালা বাবার জন্য লজ্জাই লাগত। এটা স্রেফ নামমাত্র দেখা করতে আসা, যাতে ভবিষ্যতে কেউ আঙুল তুলতে না পারে। অক্সিজেন মাস্ক পরা বাবনরাও নিজের কোটরে ঢুকে যাওয়া চোখ খুললেন। তিনি দীপালির দিকে তাকালেন, তারপর মোবাইলে মুখ গুজে দাঁড়িয়ে থাকা কেতনের দিকে তাকালেন। তার চোখে ১৯ বছর আগের সেই দৃশ্য ভেসে উঠল, যখন এই স্ত্রী তাকে জঞ্জাল বলে ছেড়ে গিয়েছিল
আর এই ছেলেই মাথা নিচু করে চলে গিয়েছিল। বাবন রাওয়ের চেহারায় কোনো ভাব বদলাল না। তিনি দীপালির মিথ্যে কান্না আর কেতনকে পুরোপুরি এড়িয়ে গেলেন। তিনি তাদের উদ্দেশ্যে একটা শব্দও উচ্চারণ করলেন না। তিনি তার মাথা অত্যন্ত আলতো করে ডান দিকে ঘোরালেন, যেখানে অনিকেত দাঁড়িয়েছিল। অনিকেতের চোখ লাল হয়ে গিয়েছিল এবং সে ঠোঁট কামড়ে নিজের কান্না চাপছিল। বাবনরাও নিজের সেই কালো হয়ে যাওয়া, পরিশ্রমে রুক্ষ হওয়া কাঁপা হাতটা অনিকেতের দিকে বাড়িয়ে দিলেন। অনিকেত চট করে এগিয়ে গিয়ে 2 হাতে বাবার হাত শক্ত করে ধরল। অনিকেতের হাতের স্পর্শ পেতেই বাবন রায়ের চোখের কোল ভিজে উঠল। তিনি অক্সিজেন মাস্কটা একটু সরালেন। শ্বাস নেবার সময় তার বুকে প্রচণ্ড ঘড়ঘড় শব্দ হচ্ছিল। তিনি নিজের অবশিষ্ট সব শক্তি জড়ো করলেন আর অনিকেতের চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত ক্ষীণ কিন্তু স্পষ্ট স্বরে বললেন, অনিকেত, যারা কঠিন সময়ে ছেড়ে যায় তারা কখনো নিজের হয় না, আর যে কঠিন সময়ে সাথে থাকে সেই আসল উত্তরাধিকারী হয়। বাবন রাওয়ের আঙুল অনিকেতের হাতের উপর একটু শক্ত হল এবং পর মুহূর্তেই তার মাথা একপাশে ঢলে পড়ল। অনিকেতের হাতের ওপর তার গ্রিপ একদম হালকা হয়ে গেল। মেশিনের সেই বিপ বিপ চলা শব্দটা হঠাৎ একটা একটানা এবং ভয়ঙ্কর আওয়াজে বদলে গেল। মনিটরের সেই সবুজ রেখা একদম সোজা হয়ে গেল। বাবনরাও দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। দীপালি হঠাৎ জোরে কাঁদার নাটক শুরু করল। কেতন পকেট থেকে রুমাল বের করল, আর সে শুধু ওখানেই দাঁড়িয়ে রইল। কিন্তু অনিকেত পুরো অসাড় হয়ে গিয়েছিল। সে বাবার সেই ঠান্ডা হয়ে যাওয়া হাত নিজের বুকে শক্ত করে ধরে রেখেছিল। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। আশেপাশে নার্সরা দৌড়চ্ছিল, ডাক্তার চেক করছিলেন, কিন্তু অনিকেতের সেগুলোর কিছুই কানে আসছিল না। সে শুধু একটা ভয়ঙ্কর শূন্যতা অনুভব করছিল। যে মানুষের ছায়ায় সে ৩৩ বছর কাটিয়েছে, সেই বিশাল বটগাছ আজ ভেঙে পড়েছে। মা আর ভাই ওই ঘরে থাকা সত্ত্বেও অনিকেতকে আজ সত্যিই মনে হচ্ছিল যে সে দুনিয়ায় অনাথ এবং একা হয়ে গেছে। এই বোধ তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। বাবন রাওয়ের মৃত্যুর পর তালোজা এমআইডিসির সেই ভাঙাড়ির দোকান হঠাৎ করেই এতিম হয়ে গিয়েছিল। দিন হতো, রাত নামত, কারখানার সাইরেন বাজত, হাইওয়ে দিয়ে গাড়ি ছুটত, সবকিছু আগের মতোই চলছিল। কিন্তু অনিকেতের জীবনে যেন সবকিছু থমকে গিয়েছিল। বাবার চলে যাওয়াতে তার জীবনে এমন এক শূন্যতা তৈরি হয়েছিল যা কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার মতো ছিল না। সে রোজ সকালে উঠত, অভ্যাসবশত ওই 10x10 টিনের ঘরে বাবার ফাঁকা মাদুরটা দেখত আর ভেতর ভেতর গুমড়ে মরত। সে ভাঙাড়ির দোকানে গিয়ে বাবার ওই ফাঁকা চেয়ারটার দিকে ঘণ্টার পর ঘণ্টা শূন্য দৃষ্টিতে বসে থাকত। এখন ইঞ্জিন অয়েলের গন্ধ, লোহা কাটার আওয়াজ, এসবে তার কোনো আগ্রহই অবশিষ্ট ছিল না। যে বাবার জন্য সে এই নরকে পড়েছিল, সেই বাবাই এখন আর নেই। মা আর ভাই শেষকৃত্যেও আসেনি। অনিকেত একাই বাবার চিতায় আগুন দিয়েছিল। এখন সে এই দুনিয়ায় পুরোপুরি একা হয়ে পড়েছিল। দুঃখের এই ভয়ঙ্কর ছায়ায় ৩-৪ সপ্তাহ কিভাবে কেটে গেল তা অনিকেত নিজেও বুঝতে পারল না। এভাবেই একদিন শূন্যতায় বসে থাকার সময় হঠাৎ অনিকেতের পকেটের মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে একটা অচেনা নাম্বার। অনিকেত নিরুৎসাহ হয়ে ফোন তুলল। হ্যালো, অনিকেত বলছো কি? ওপাশ থেকে অত্যন্ত গম্ভীর এবং সুশৃঙ্খল এক ব্যক্তির গলা এলো। হ্যাঁ বলছি, কে আপনি? আমি অ্যাডভোকেট অভয়ঙ্কর, নবী মুম্বাইয়ের বাসি থেকে বলছি। তোমার সাথে আমার একটা অত্যন্ত জরুরি কাজে এখনই দেখা করা দরকার। বাবন রাওয়ের বিষয়ে কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তুমি কাল সকাল 11টায় আমার অফিসে আসতে পারবে? অনিকেত ঘাবড়ে গেল। অ্যাডভোকেট এবং বাবার বিষয়ে? তার সাদাসিধে গরিবিতে বেঁচে থাকা বাবার সাথে একজন উকিলের কি সম্পর্ক থাকতে পারে তা সে একদমই বুঝতে পারছিল না। তবুও সে হ্যাঁ বলল এবং পরের দিন সকালে সে বাসিতে পৌঁছল। বাসির পাম বিচ রোডের একটা অত্যন্ত বিলাসবহুল এবং আকাশচুম্বী কাচের বিল্ডিংয়ে অভয়ঙ্কর অ্যান্ড অ্যাসোসিয়েটসের অফিস ছিল। অনিকেত বিল্ডিংয়ে পা রাখল। পায়ে সাধারণ চপ্পল, গায়ে একটা রং ওঠা শার্ট আর পুরনো জিন্স, এবং চেহারায় বাবার মৃত্যুর সেই কালো ছায়া। আশেপাশে স্যুট বুট পরা লোক, পারফিউমের সুগন্ধ এবং সেন্ট্রাল এসির সেই আরামদায়ক ঠান্ডা।
এই সব চকচকে দুনিয়ায় সে নিজেকে ভীষণ অচেনা মনে করছিল। সে রিসেপশনিস্টের কাছে গেল। সে তাকে অত্যন্ত সম্মানের সাথে একটা বড় কেবিনে নিয়ে গিয়ে ছাড়ল। কেবিনটা এত বিশাল ছিল যে সেখানে অনিকেতের গোটা ভাঙাড়ির দোকানটা ধরে যেত। দেওয়ালে দামি পেন্টিং, মেঝেতে নরম কার্পেট এবং সামনের বড় কাঁচের জানালা দিয়ে দেখা যাওয়া নবী মুম্বাইয়ের অথৈ সমুদ্র। একটা বড় মেহগনি কাঠের টেবিলের পেছনে ৬০-৬৫ বছর বয়সী, সাদা চুলের এবং অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী অ্যাডভোকেট অভয়ঙ্কর বসেছিলেন। অনিকেতকে দেখামাত্রই তিনি উঠে দাঁড়ালেন এবং অত্যন্ত সম্মানের সাথে অনিকেতকে বসতে বললেন। অনিকেত সেই নরম এবং দামি সোফায় সংকোচ নিয়ে বসল। তার নিজের অস্তিত্বের জন্য লজ্জা হচ্ছিল। অভয়ঙ্কর সাহেব টেবিলের ওপরের একটা অত্যন্ত মোটা ফাইল খুললেন। তিনি চশমাটা নাকের ওপর ঠিক করলেন এবং অনিকেতের দিকে অত্যন্ত গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, অনিকেত, তোমার বাবার মৃত্যুতে আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু আজ আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা শোনার পর তোমার পায়ের তলা মাটি সরে যাবে। হয়তো তোমার নিজের কানকেও বিশ্বাস হবে না। অনিকেতের বুক ধরফর করতে লাগল। কি হয়েছে সাহেব? আমার বাবা কি কারুর কোনো দেনা রেখে গেছেন? ঋণ ছিল নাকি ওনার মাথায়? আমাকে বলুন, আমি ভাঙাড়ির দোকান বিক্রি করে এক পয়সা শোধ করে দেব। অনিকেতের গলায় সততা এবং বাবার প্রতি গর্ব ছিল। অভয়ঙ্কর সাহেব হাসলেন, এক অত্যন্ত সম্মানজনক হাসি। দেনা? আরে অনিকেত, যে মানুষের এই ফাইল, সে কারুর কাছ থেকে ১ টাকাও কখনো নেয়নি। অনিকেত, তোমার আর তোমার মায়ের মনে হতো যে বাবনরাও একজন সাধারণ ভাঙাড়িওয়ালা, কিন্তু না, তোমার বাবা শুধু ভাঙাড়িওয়ালা ছিলেন না, তিনি একজন অসাধারণ দূরদর্শী, অত্যন্ত বুদ্ধিমান এবং ধৈর্যশীল ব্যবসায়ী ছিলেন। অনিকেতের চোখ বড় হয়ে গেল। ব্যবসায়ী? সাহেব, আমার বাবা সারা জীবন শুধু একটা 10x10-এর ফুটো টিনের ঘরে থেকেছেন। তিনি সারা জীবন শুধু পুরনো গাড়ির পার্টস ভেঙেছেন। আপনি এসব কি বলছেন? অভয়ঙ্কর সাহেব একটু সামনে ঝুঁকলেন এবং ফাইলের কাগজপত্র দেখিয়ে বললেন, এই দেখো অনিকেত, তোমার বাবা গত ২০ বছরের যে গাড়ি, পুরনো এসি আর কারখানার ট্রান্সফরমার ভেঙেছেন, তা থেকে বেরোনো অত্যন্ত দামি ধাতু, প্ল্যাটিনাম, প্যালেডিয়াম, রেডিয়াম আর খাঁটি তামা তিনি কখনো বাজারে জলের দরে বিক্রি করেননি। তিনি সেগুলো তোমাদের ভাঙাড়ির দোকানের পেছনের ওই তালাবন্ধ শেডে অত্যন্ত সুশৃঙ্খলভাবে জমিয়ে রেখেছিলেন। আমি তার আইনি এবং আর্থিক উপদেষ্টা ছিলাম। আমরা গত সপ্তাহে ওই সব ধাতুর মূল্যায়ন করেছি। অনিকেত, ওই একটা শেডে আজকের দিনে পুরো ২ কোটি টাকার ধাতু আছে। ২ কোটি? অনিকেত যেন শ্বাস নিতে ভুলে গেল। সোফায় বসেই তার মাথা ঘোরার মতো অবস্থা হলো। কিন্তু অভয়ঙ্কর সাহেব এখানেই থামলেন না। আর শোনো, ২০০৮ সালের মন্দায় যখন মানুষ তালোজার ভেতরের দিকের ওই জমি জঞ্জাল মনে করে বিক্রি করে পালাচ্ছিল, তখন তোমার বাবা নিজের টাকায় ওই ৩ একর পতিত জমি ৫ লাখ টাকায় কিনেছিলেন। ওই জমি তিনি তোমার নামে করেছিলেন। আজ ২০ বছর পর ওখানে রাজ্য সরকারের নতুন হাইওয়ে আর একটা বিশাল লজিস্টিক পার্ক হচ্ছে। কালই একজন বড় ইন্টারন্যাশনাল বিল্ডার আমাকে ফোন করেছিল। তাদের ওই ৩ একর জমি যে কোনো মূল্যে চাই এবং তার জন্য তারা ৬ কোটি টাকা দিতে প্রস্তুত। অনিকেতের কানে ভাসতে থাকা আওয়াজ হঠাৎ শান্ত হয়ে গেল। অভয়ঙ্কর সাহেবের ঠোঁট নড়ছিল, কিন্তু অনিকেত এখন আর কিছু শুনতে পারছিল না। ৬ কোটির জমি আর ২ কোটির ধাতু, মোট ৮ কোটি টাকার সম্পত্তি। অনিকেতের চোখের সামনে হঠাৎ তার বাবা এসে দাঁড়ালেন। মে মাসে রোদে পুড়ে ছাই হয়ে যাওয়ার মতো গরমে কাজ করা বাবা, স্কুলের টিফিনের টাকা না থাকায় নিজে না খেয়ে অনিকেতের হাতে বড়াপাও তুলে দেওয়া বাবা, যে মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা হওয়ার ক্ষমতা ছিল, সেই মানুষ সারা জীবন ছেঁড়া গেঞ্জি আর গ্রিজে মাখানো কালো শার্ট কেন পরলেন? অনিকেতের ঘাম ছুটল। তার চোখের সামনে বাবার সেই কালো হয়ে যাওয়া, পরিশ্রমে রুক্ষ হওয়া এবং ফাটা হাতগুলো ভেসে উঠল। যে হাত দিয়ে এই কোটি টাকার সাম্রাজ্যের ইঁট গাঁথা হয়েছে, সেই হাতগুলো শেষ মুহূর্তে কতটা কাঁপছিল। তার মনে পড়ল মায়ের দেওয়া সেই খোঁটা, আমি জঞ্জালে থাকা মানুষের সাথে বাঁচতে পারব না। আর আজ ওই জঞ্জাল থেকেই তার বাবা ৮ কোটির সোনা গড়ে তুলেছিলেন। অনিকেতের চোখ দিয়ে কান্নার ধারা বইতে লাগল। সে সোফা থেকে নিচে বসল এবং ২ হাতে নিজের মুখ ঢাকল। কেন বাবা, কেন? এত টাকাই যদি ছিল, তাহলে আপনারা একবার অন্তত ভালো বিছানায় কেন ঘুমোলেন না? একবার অন্তত ভালো খাবার কেন খেলেন না? সে ভেতর ভেতর ডুঁকরে কাঁদছিল। তার এখন টাকার আনন্দ হচ্ছিল না, বরং বাবার তার জন্য করা ভয়ঙ্কর ত্যাগের কথা মনে করে তার বুক ফেটে যাচ্ছিল। অভয়ঙ্কর সাহেব নিজের জায়গা থেকে উঠলেন। তিনি অনিকেতের কাছে এলেন এবং তার পিঠে হাত রাখলেন।
শান্ত হ অনিকেত। তোমার বাবার টাকার লোভ ছিল না রে। তিনি শুধু এটাই প্রমাণ করতে চেয়েছিলেন যে মানুষ পরিস্থিতির কারণে গরিব হতে পারে, কিন্তু চিন্তাভাবনা আর পরিশ্রম দিয়ে সে আকাশও ছুঁতে পারে। তিনি তোমাকে এমন এক উত্তরাধিকার দিতে চেয়েছিলেন যা মাগনা পাওয়া নয়, বরং যার মর্ম তুমি বুঝতে পারো। অনিকেত চোখ মুছল এবং উঠে দাঁড়াল। অভয়ঙ্কর সাহেব আবার নিজের চেয়ারে গিয়ে বসলেন। তিনি তার টেবিলের ড্রয়ার খুললেন এবং সেখান থেকে একটা মোটা সিল করা খাম বের করলেন। ওই খামের ওপর অনিকেতের নাম লেখা ছিল এবং অক্ষরগুলো বাবন রাওয়ের ছিল, সেই পুরনো, একটু কাঁপা কাঁপা কিন্তু স্পষ্ট অক্ষর। অনিকেত, অভয়ঙ্কর সাহেব অত্যন্ত শান্ত এবং দৃঢ় স্বরে বললেন, তোমার বাবা মৃত্যুর কয়েক মাস আগে এই চিঠিটা আমার কাছে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তার মৃত্যুর পর এই চিঠি শুধু এবং শুধুমাত্র তোমার হাতেই পড়তে হবে। এতে তিনি কিছু কথা লিখেছেন যা শুধু তোমারই জানা উচিত। অ্যাডভোকেট অভয়ঙ্করের সেই শীতাতপ নিয়ন্ত্রিত শান্ত কেবিনে এখন শুধু অনিকেতের ভারী শ্বাসপ্রশ্বাসের শব্দ গুমড়ে উঠছিল। সাহেবের বাড়িয়ে দেওয়া সেই পুরনো হলদেটে হয়ে যাওয়া খাম অনিকেত তার কাঁপা হাতে নিল। খামের কাগজটা একটু রুক্ষ ছিল, ঠিক তার বাবার হাতের মতো। তার ওপর শুধুমাত্র অনিকেতের জন্য এমন বাবন রাওয়ের এবড়োখেবড়ো কিন্তু স্পষ্ট অক্ষরে লেখা ছিল। অনিকেত খামটা খুলল। ভেতরে একটা সাধারণ কাগজ ছিল, যার ওপর পেন দিয়ে কয়েকটা লাইন লেখা ছিল। অক্ষরের ধাঁচ দেখে বাবন রাওয়ের কাঁপা হাত আর তার ভেঙে পড়া শরীরের অবস্থা স্পষ্ট বোঝা যাচ্ছিল। অনিকেত চিঠিটা পড়তে শুরু করল। আমার আদরের ছেলে অনিকেত, যখন তুই এই চিঠিটা পড়ছিস তখন আমি হয়তো এই দুনিয়ায় থাকব না, কিন্তু আমার প্রাণ তোর আশেপাশেই কোথাও ওই ভামাড়ির দোকানে ঘুরে বেড়াচ্ছে। আমি জানি তুই কাঁদছিস, কিন্তু চোখ মোচ, আমাদের কাঁদার অভ্যেস নেই। অনিকেত, তোর মনে আছে 2006 সালের সেই রাতের কথা, যখন তোর মা আমাকে জঞ্জাল বলেছিল আর সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল? দীপালির মনে হয়েছিল আমি জঞ্জাল, কিন্তু আমি ওই জঞ্জাল থেকেই আমাদের এই ভবিষ্যৎ গড়েছি। সে আমার অপমান করেনি রে, সে আমার কষ্টের অপমান করেছিল। আর মানুষের দাম তার পরা পোশাক দিয়ে নয়, তার ঝরানো ঘাম দিয়ে ঠিক হয়, এটা আমাকে প্রমাণ করতে হতো। আমি সারা জীবন ওই 10x10 টিনের ঘরে থেকেছি, কারণ আমি তোকে এটা শেখাতে চেয়েছিলাম যে সোনা চুল্লিতে পুড়েই খাঁটি হয়। আমি তোকে কখনো দামি জামাকাপড় দিইনি, হোটেলে খেতে নিয়ে যাইনি, কারণ আমি তোকে আমার উত্তরাধিকারী বানাতে চেয়েছিলাম, লাচার নয়। দুনিয়ার কোনো সম্পত্তি মাগনা পাওয়া যায় না রে ছেলে। যে কঠিন সময় সাথে থাকে সেই আসল সম্পত্তির মালিক হয়। তুই আমার প্রতিটা কষ্টে, আমার প্রতি ফোঁটা ঘামে আমার পাশে দাঁড়িয়েছিস। স্কুলের ছেলেরা খেপালেও তুই আমাকে ছেড়ে যাসনি। তাই এই 8 কোটির সাম্রাজ্যের একমাত্র মালিক শুধু এবং শুধুমাত্র তুই। আমি আইনিভাবে দীপালি এবং কেতনকে আমার সম্পত্তি থেকে বেদখল করেছি। তারা এই টাকার একটা কানাকড়িও পাবে না। আমি এর পুরো বন্দোবস্ত করে রেখেছি। তুই তোর মাথা সব সময় উঁচু রাখবি। তোর বাবা, বাবন রাও। চিঠির ওপর অনিকেতের চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল। চিঠির ওপর পড়া ওই চোখের জল যেন বাবার সেই মহান ত্যাগ এবং পরিশ্রমের প্রতি দেওয়া এক শ্রদ্ধার্ঘ্যই ছিল। অভয়ঙ্কর সাহেব অত্যন্ত শান্তভাবে বললেন, অনিকেত, তোমার বাবা উইলে খুব স্পষ্টভাবে লিখে গেছেন যে দীপালি এবং কেতন আইনিভাবে কিছুই পাবে না। তিনি গত ১৯ বছরে যা যা লেনদেন করেছেন, যে টাকা তোমার মাকে এবং ভাইকে পাঠিয়েছেন, সেই সবের ব্যাংকের রসিদ এবং রেকর্ড তিনি ফাইল করে রেখেছেন। তিনি তাদের পুরোপুরি বেদখল করেছেন। কাল যদি তারা কোর্টে কেসও করে, তবুও তারা 1 টাকাও জিততে পারবে না। এই সব শুনে অনিকেত অসার অবস্থাতেই অফিস থেকে বেরিয়ে এলো। 2-3 দিন কেটে গেল। অনিকেত আবার তালোজার সেই পুরনো ভাঙাড়ির দোকানে এলো। এদিকে হাইওয়ের ওই নতুন প্রজেক্টের এবং বাবন রাওয়ের জমির চুক্তির খবর বাতাসের মতো ছড়িয়ে পড়ল। টাকার গন্ধ রক্তের সম্পর্কের চেয়েও দ্রুত ছড়ায়, এটাই সত্যি। বাঁশিতে বসে থাকা দীপালি আর কেতনের কানে এই 8 কোটির খবর পৌঁছতে একদমই সময় লাগল না। যে বাবাকে তারা ১৯ বছর ধরে স্মৃতির অতলে ঠেলে দিয়েছিল, সেই বাবা এখন হঠাৎ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন। অনিকেত ভাঁড়ারির দোকানে বাবার পুরনো ফাঁকা চেয়ারে বসেছিল। সামনে ওই মূর্চে ধরা পুরনো টেবিলটা ছিল। হঠাৎ তার মোবাইল বেজে উঠল। স্ক্রিনে জলজল করছে নাম, মা।
১৯ বছরে যে নাম ধরে কখনো স্নেহে ডাকা হয়নি সেই নাম্বার আজ স্ক্রিনে দেখে অনিকেতের গায়ে কাঁটা দিয়ে উঠল। তার বমি বমি লাগছিল। সে দীর্ঘশ্বাস নিল এবং ফোনটা তুলল। হ্যালো অনিকেত, বাচ্চা কেমন আছিস তুই? ওপাশ থেকে দীপালির অত্যন্ত মিষ্টি, মধুমাখা এবং মেকি চিন্তার গলা এলো। অনিকেতের মাথায় রাগের একটা সূক্ষ্ম স্ফুলিঙ্গ পড়ল। আমি ঠিক আছি, সে রুক্ষ এবং ভারী গলায় বলল। আরে বাচ্চা, আমি এইমাত্র জানতে পারলাম যে তোর বাবা নাকি অনেক বড় সম্পত্তি পেছনে রেখে গেছেন। ৮ কোটির চুক্তি ছিল নাকি জমির? দেখলি তো, শেষ পর্যন্ত আমি ওনাকে বলতাম জমি কিনে রাখো। আর শোন না বাচ্চা, কেতনকে আর আমাকে এর থেকে আমাদের ভাগ কবে দিচ্ছিস? শেষমেশ আমি তো তোর মা আর ও তোর বড় ভাই, আমাদের তো আইনি অধিকার আছে না ওই টাকার উপর? অধিকার শব্দটা শোনা মাত্রই অনিকেতের মাথার ওই স্ফুলিঙ্গ হঠাৎ বিস্ফোরণ ঘটাল। ১৯ বছরের জমে থাকা রাগ, বাবার ওই ছেঁড়া গেঞ্জি, ওই ফুটো টিন, স্কুলে হওয়া অপমান আর ক্যান্সারে ছটফট করার সময় বাবার সেই কাঁপা হাত, সব কিছু তার চোখের সামনে কোনো ভয়ঙ্কর ঝড়ের মতো ঘুরে গেল। সে দাঁতে দাঁত চেপে ধরল, তার শ্বাস দ্রুত চলতে লাগল, আর তার গলা একটা গর্জনের মতো ফেটে পড়ল। অধিকার? কিসের অধিকারের কথা বলছেন আপনি? মা এই শব্দটা উচ্চারণ করার অধিকার আপনি ২০০৬ সালের ওই রাতেই হারিয়েছেন, যখন আপনি দুটো ব্যাগ নিয়ে দরজায় দাঁড়িয়েছিলেন আর আমার বাবাকে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বলেছিলেন যে জঞ্জালে থাকা মানুষের সাথে আমি বাঁচতে পারব না। মনে আছে আপনার? আজ ওই জঞ্জালেই ৮ কোটির দাম উঠেছে বলে আপনার আত্মীয়স্বজন আর ছেলেদের কথা মনে পড়ল। অনিকেত, তুই এমন কেন বলছিস? আমি তোর জন্মদাত্রী। দীপালির গলা একটু কাঁপা আর আত্মরক্ষামূলক শোনাল। জন্মদাত্রী? কিসের জন্মদাত্রী? অনিকেত আক্ষরিক অর্থেই চিৎকার করে উঠল। যখন আমার বাবা ক্যান্সারের যন্ত্রণায় ছটফট করছিল, রক্তবমি করছিল, তখন কোথায় ছিল এই জন্মদাত্রী? যখন স্কুলে ছেলেরা আমাকে ভাঙাড়িওয়ালার ছেলে বলে খ্যাপাত আর আমি অন্ধকারে একা কাঁদতাম, তখন কোথায় ছিল এই বড় ভাই? বাবা ১৯ বছরে আপনাদের শুধু টাকা পাঠিয়েছে, কিন্তু আপনারা একবারও খোঁজ নেননি। আপনাদের তো টাকা চাইছিল, তাই না? বাবা তো আপনাদের সময় সময় দিয়েছে, কিন্তু এই যে ৮ কোটির স্তূপটা দেখছেন না, এটা টাকার নয়, এটা আমার বাবার ঘামের, তার রক্তের আর তার সহ্য করা অপমানের স্তূপ। ওপার থেকে একদম নীরবতা নেমে এলো। দীপালি বুঝতে পারছিল না কি বলবে, কিন্তু অনিকেত থামার পাত্র ছিল না। আজ আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটেছিল। আমার বাবা উইলে লিখে গেছেন যে যে কঠিন সময় সাথে থাকে সেই আসল উত্তরাধিকারী হয়। আপনারা তখন ছেড়ে গিয়েছিলেন। আপনারা ওই ফুটো টিন দেখেননি, আপনারা ওই গ্রীষ্মের উত্তাপ সহ্য করেননি, আপনারা শুধু সুখের অংশীদার। কিন্তু মনে রাখবেন, এই ভাঙাড়িওয়ালার সম্পত্তির ওপর আপনাদের কানা করিবা অধিকার নেই। আপনারা বেদখল হয়েছেন, আর এরপর কখনো ভুল করেও আমাকে ফোন করবেন না। অনিকেত, শুন তো। দীপালি কাকুতি মিনতি করতে লাগল, কিন্তু অনিকেত লাল রঙের বোতাম টিপে ফোনটা কেটে দিল। সে রাগে মোবাইলটা সামনের লোহার টেবিলে ছুঁড়ে ফেলল। পুরো ভাঙাড়ির দোকান শান্ত ছিল। ১৯ বছরের সেই আবেগঘন লড়াই আজ অনিকেত সত্যিকার অর্থে জিতেছিল। বাবার অপমানের বদলা সে ওই একটা ফোন কলেই নিয়েছিল, কিন্তু সামনে এই জয় দেখার জন্য তার বাবা ছিল না। অনিকেতের রাগের সেই বেগ হঠাৎ কমে গেল এবং তার জায়গা নিল এক ভয়ঙ্কর একাকিত্ব। সে হাঁটু গেড়ে নিচে বসল। সে বাবার ওই পুরনো ফাঁকা চেয়ারটা শক্ত করে জড়িয়ে ধরল এবং হাউ হাউ করে কাঁদতে লাগল। সেই মোর্চে ধরা ভাঙাড়ির দোকানে আজ এক প্রকৃত উত্তরাধিকারীর চোখের জল ঝরছিল। দীপালির রাগে ফোন কেটেছিল ঠিকই, কিন্তু টাকার লোভ তাকে শান্ত হয়ে বসতে দিল না। মাত্র ২ দিনের মধ্যেই অনিকেতের নামে দীপালির আইনজীবীর কাছ থেকে একটা আইনি নোটিশ এসে পৌঁছল। বাবনরাও মানসিকভাবে অস্থিতিশীল ছিলেন। তার অসুস্থতার সুযোগ নিয়ে অনিকেত এই উইল নিজের সুবিধা মতো বানিয়ে নিয়েছে, এমন অত্যন্ত ডাহা মিথ্যা এবং নীচ অভিযোগ সেই নোটিশে করা হয়েছিল। কিন্তু বাবনরাওয়ের দূরদৃষ্টি এখানেও কাজে এলো। অ্যাডভোকেট অভয়ঙ্কর পরের দিনই সেই নোটিশের এক মজবুত এবং ৩০০ পাতার উত্তর পাঠালেন। তাতে বাবনরাওয়ের সমস্ত মেডিকেল রিপোর্ট ছিল, যাতে তিনি সম্পূর্ণ সজাগ এবং মানসিকভাবে সুস্থ ছিলেন এমন ডাক্তারের সার্টিফিকেট ছিল। সাথে গত ১৯ বছরের ব্যাংক স্টেটমেন্ট এবং দীপালি শুধু টাকার জন্য যে ৩টি ফোন কল করেছিল তার তারিখ সহ রেকর্ড যুক্ত ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, উইলের একটি ধারা এমন ছিল যে যদি কেউ এই উইলকে চ্যালেঞ্জ করে তবে তারা কোনো ধরনের আইনি খরচ বা ক্ষতিপূরণ চাইতে পারবে না।
প্রমাণ এতই মজবুত এবং স্বচ্ছ ছিল যে দীপালির আইনজীবী তাকে স্পষ্টভাবে বলে দিলেন, এই মামলা আমরা জিততে পারব না, ওর্টে গেলে শুধু মানহানি হবে। মাত্র কয়েকদিনের মধ্যেই সেই আইনি নোটিশ হাওয়ায় মিলিয়ে গেল। দীপালির অহংকার এবং টাকার লোভ চিরতরে পরাজিত হল। এই সব গণ্ডগোলের মধ্যে অনিকেত নিজেকে সামলাচ্ছিল। কয়েকদিন কেটে গেল। এক সন্ধ্যায় অনিকেত ভাঙাড়ির দোকানে বসে হিসেব করছিল। তখন তার মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এলো। নাম্বার সেভ ছিল না, কিন্তু ডিপি দেখে অনিকেত বুঝতে পারল সে কে। মেসেজটা কেতনের ছিল। অনিকেত মেসেজটা খুলল। ওটা বেশ বড় ছিল। অনিকেত, আমি জানি তুই আমার সাথে কথা বলতে একদমই চাইবি না। আমি সেই যোগ্যও নই। মা যে কেস করার চেষ্টা করেছিল তাতে আমার কোনো হাত ছিল না। আমার ওই টাকার 1 টাকাও চাই না। কিন্তু গত কয়েকদিন ধরে আমার ঘুম আসছে না। 16 বছর বয়সে আমি মায়ের পেছনে চলে গিয়েছিলাম, কারণ তখন আমার দারিদ্র্যের কারণে লজ্জা হতো। বাইরের চকচকে দুনিয়াটা আমার চাই ছিল। কিন্তু আজ 35 বছর বয়সে এসে আমি বুঝতে পারছি যে আমি কত বড় বোকা ছিলাম। যে মানুষটা পুরনো জুতো পরে জীবন কাটিয়ে দিল, সেই মানুষটাই আমার আসল হিরো ছিল। এটা আমি খুব দেরিতে বুঝলাম। আমার বাবার ওই কষ্ট দেখতে ইচ্ছে করছে। আমি ওই ভাঙাড়ির দোকানটা দেখতে চাই, যেখানে উনি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। আমরা কি একবার দেখা করতে পারি? তোর ভাই, কেতন। অনিকেত মেসেজটা 2-3 বার পড়ল। 16 বছরের ওই ছেলে পিঠে ব্যাগ নিয়ে পেছন ফিরে না তাকিয়েই চলে যাচ্ছিল। এই ছবিটা অনিকেতের চোখের সামনে ভেসে উঠল। 35 বছর বয়সে মানুষের নিজের ভুল বুঝতে পারে, কিন্তু তা শুধরানোর সময় পার হয়ে যায়। তবুও রক্তের টান কোথাও যেন ডাকছিল। অনিকেত শুধু 1 লাইনের রিপ্লাই দিল, কাল শনিবার সকালে ঠিক 7টায় পুরনো ভাঙাড়ির দোকানে আসবি। আসার সময় কাজ করার মতো জামাকাপড় পরে আসবি। পরের দিন সকাল 6:55 বাজছিল। তালোজা এমআইডিসিতে সবে আলো ফুটছে। একটা সাদা রঙের বিলাসবহুল ভাড়ার গাড়ি ভাঙাড়ির দোকানের ধুলোয় মাখা গেটের বাইরে এসে থামল। গাড়ির দরজা খুলল এবং কেতন বাইরে এলো। সে কাজ করার জন্য বলে একটা মোটা শার্ট এবং নতুন আনকোড়া ওয়ার্ক বুট পরেছিল, যে বুট কখনো মাটিতে লাগেনি। সে ওই ভাঙাড়ির দোকানের দিকে এমন দৃষ্টিতে তাকাচ্ছিল যেন কোনো বিদেশি পর্যটক কোনো অচেনা গ্রহে এসেছে। বাতাসে ওই মূর্চে ধরা লোহার গন্ধ, তেলের গন্ধ এবং চারপাশে পড়ে থাকা গাড়ির কঙ্কাল দেখে তার গায়ে কাঁটা দিল। অনিকেত সেখানেই দাঁড়িয়েছিল, গায়ে সেই পুরনো ফ্যাকাশে শার্ট আর হাতে কালি। সে কেতনকে কোনো আলিঙ্গন করল না বা হেসে স্বাগত জানাল না। সে শুধু কেতনের কাছে গেল এবং নিজের হাতের সেই মোটা ক্যানভাসের ময়লা গ্লাভসগুলো কেতনের দিকে বাড়িয়ে দিল। এগুলো সেই গ্লাভস ছিল যা বাবনরাও সারা জীবন ব্যবহার করে এসেছিলেন। পর অনিকেত শুধু এইটুকুই বলল, এবং সে একটা পুরনো ভেঙে চুরে যাওয়া নীল রঙের গাড়ির দিকে আঙুল দেখাল। ওইটার ইঞ্জিন খুলতে হবে, অল্টারনেটর, ব্যাটারি আর ভেতরের তামার ওয়্যারিং পুরোপুরি আলাদা করে বের করতে হবে। চল। কেতন কোনো কথা না বলে সেই ময়লা গ্রিজ মাখা গ্লাভস নিজের সফট কিবোর্ডে চলা হাতে পড়ল। দুজনে কাজ শুরু করল। কেতন রেঞ্জ প্লায়ার্স কিভাবে ধরতে হয় সেটাও ঠিকমতো জানত না। সে অত্যন্ত ভুল পদ্ধতিতে এবং গায়ের জোর খাটিয়ে মোর্চে ধরা বোল্ট খোলার চেষ্টা করছিল। লোহার খোঁচা তার হাতে লাগছিল। গ্লাভসের ভেতর দিয়ে তার নরম হাতে মাত্র 1 ঘন্টার মধ্যেই ফোসকা পড়তে শুরু করল। রোদের তাপ যত বাড়তে লাগল, টিনের ওই শেডের ভেতরে আক্ষরিক অর্থেই চুল্লির মতো গরম হতে লাগল। কেতনের গা দিয়ে ঘামের ধারা বইছিল। তার চকচকে শার্টে অয়েল আর গ্রিজের কালো দাগ পড়ে গিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, কেতনের মুখ থেকে উফ এমন একটা শব্দও বেরোল না। সে কাজ করে চলল। তার হাতের ফোঁসকা ফেটে গিয়ে জ্বলে যাচ্ছিল, কিন্তু সে রেঞ্চ নামিয়ে রাখল না। অনিকেত এক কোণ থেকে তাকে শান্তভাবে দেখছিল। দুজনের মধ্যে একটা কথাও বলা হয়নি। লোহার উপর পড়া হাতুড়ির ঘা আর একে অপরের ভারী হয়ে আসা নিঃশ্বাসই ছিল তাদের কথোপকথন। কাজের মাধ্যমে হওয়া ওই প্রক্রিয়াই তাদের মধ্যকার দূরত্বকে জুড়ছিল। কেতনের মনে অবশ্য এক ভয়ঙ্কর ঝড় তোলপাড় করছিল। মাত্র 2-3 ঘণ্টার এই কাজে তার হাড়গোড় নড়বড়ে হয়ে গিয়েছিল। সে ভেতর থেকে অনুভব করছিল যে কাজে আজ তার এত খারাপ অবস্থা হয়েছে, সেই কাজই তার বাবা একটানা 30 বছর রোজ সকাল 7টা থেকে সন্ধে 7টা পর্যন্ত করতেন।
নিজের ঘামে স্নান করতেন, আর আমরা এসি রুমে বসে তার এই ঘামকে জঞ্জাল বলছিলাম। অপরাধ বোধের এই ভয়ঙ্কর বোঝার নিচে কেতন ভেতর ভেতর ভেঙে পড়ছিল। প্রত্যেকটা খোলা বোল্ট তাকে বাবার কষ্টের দাম বুঝিয়ে দিচ্ছিল। দুপুর 2টো বাজল। রোদ মাথার উপর উঠেছে। ব্যাস, থামা! অনিকেতের গলা ভেসে এলো। কেতন হাতের র্যাঞ্চটা নিচে ফেলে দিল। তার কাঁধ ঝুঁকে পড়েছিল। সে সেখানেই একটা টায়ারের ওপর লুটিয়ে পড়ল। তার হাত কাঁপছিল আর চোখে এক অদ্ভুত শূন্যতা ছিল। অনিকেত কোনায় থাকা একটা কলের কাছে গেল। সে নিজের হাত ধুল। কেতনও উঠে তার পেছনে গেল এবং সে নিজের গ্রিজ মাখানো ফোসকা পড়া হাত জল দিয়ে ধুল। অনিকেত তাকে বাবন রাওয়ের ওই পুরনো 10x10 অফিসে নিয়ে গেল। সেই একই ফুটো টিন, সেই পুরনো কাঠের টেবিল আর ছাদ থেকে ঝুলে থাকা সেই হলুদ বাল্ব। অনিকেত টেবিলের উপর রাখা একটা খবরের কাগজের পুটলি থেকে 2টো বড়া পাও বের করল। তার মধ্যে একটা সে কেতনের হাতে দিল এবং নিজে অন্যটা খেতে লাগল। কেতন ওই পুরনো নড়বড়ে চেয়ারে বসল। সে হাতের ওই বড়া পাওয়ের দিকে তাকালো এবং একটা বড় কামড় দিল। কত বছর সে এত সুস্বাদু এবং তৃপ্তিদায়ক খাবার খায়নি। অফিসের দেওয়ালে বাবন রাওয়ের রাগানো পুরনো ক্যালেন্ডার ছিল, যার ওপর তিনি হিসেবের তালিকা লিখেছিলেন। চেয়ারের পেছনে দেওয়ালে একটা কালো দাগ পড়েছিল, যেখানে বাবন রাও ক্লান্ত হয়ে নিজের মাথা ঠেকাতেন। এইসব দেখতে দেখতে কেতনের চোখ থেকে হঠাৎ টপ টপ করে জল পড়তে লাগল। গ্রিজ মাখানো মুখ বেয়ে সেই চোখের জল বড়াপাওয়ের উপর পড়ছিল। সে নিঃশব্দে ওই বড়াপাও খাচ্ছিল। অনিকেত সামনে বসে শান্তভাবে নিজের বড়াপাও খাচ্ছিল। ওই দুজনের মধ্যে এখন কোনো রাগ ছিল না, ছিল শুধু বাবার স্মৃতি আর কষ্টের এক অদ্ভুত বোঝাপড়া। কেতনের চোখ দিয়ে ঝরা জল থামার নামই নিচ্ছিল না। তার চকচকে শার্টে লাগা গ্রিজ এবং অয়েলের দাগ এখন তার কাছে আর নোংরা মনে হচ্ছিল না, বরং তা তাকে নিজের অস্তিত্বের জন্য লজ্জিত করছিল। কেতন হাতের ওই বড়াপাও নিচে কাগজের ওপর রাখল। সে ডুকরে কাঁদছিল। আমি খুব বড় বোকা ছিলাম রে অনিকেত। কেতনের গলা বুঝে আসছিল। আমি 16 বছরের ছিলাম রে। আমার তখন গরিবীর কারণে লজ্জা হতো। আমার মনে হতো বাইরের ওই চকচকে জগৎ, মল, এসি, গাড়ি, ব্র্যান্ডেড পোশাক মানেই আসল সুখ। মা বলেছিল যে বাবা কিছুই করতে পারবে না, সে জঞ্জাল, আর আমি ওর কথায় বিশ্বাস করেছিলাম। কিন্তু আজ এই 2 ঘন্টার কাজ আমার হাত ফুটো করে দিয়েছে রে। আমার গা জ্বলে যাচ্ছিল। আর আমার বাবা এই চুল্লির মতো গরমে গত 30 বছর ধরে নিজেকে পুড়িয়েছেন। আমার পড়াশোনার জন্য, আমার ডোনেশনের জন্য তিনি এখান থেকেই টাকা জমিয়েছেন, তাই না? আমি কত অকৃতজ্ঞ বেরোলাম। আমার ওখানে ওনাদের সাথে থাকা উচিত ছিল। আমার ওনাকে সঙ্গ দেওয়া উচিত ছিল রে। কেতন হাউ হাউ করে কাঁদতে লাগল। সে 2 হাতে মুখ ঢাকল। অনিকেত শান্তভাবে নিজের বড়াপাও শেষ করল। সে কেতনের কাছে গেল এবং তার ওই কালো হয়ে যাওয়া রুক্ষ হাতটা কেতনের কাঁধে রাখল। দাদা, 16 বছর বয়সে মানুষকে ওই জাঁকজমকটাই আসল মনে হয়। তাতে তোর পুরো দোষ ছিল না। মা তোকে ওটাই শিখিয়েছিল। কিন্তু তুই আজ এসেছিস, ওই বাবার গ্লাভস পরেছিস। তুই ওই বোল্ট খোলার সময় তুই ঘাম ঝরিয়েছিস না, তাতেই বাবা স্বর্গে শান্তি পেয়েছে হয়তো। যা হয়ে গেছে তা আমরা বদলাতে পারব না, কিন্তু বাবা এই মাটিতে যে কষ্ট বুনে গেছেন তার সম্মান করতে আমরা নিশ্চয়ই শিখতে পারি। 2 ভাইয়ের মধ্যে খুব বেশি কথা হয়নি, কিন্তু ওই একটা স্পর্শ আর বাবার ঘামের উপলব্ধি তাদের মধ্যেকার 19 বছরের দূরত্ব চিরতরে মুছে দিয়েছিল। কেতন বুঝে গিয়েছিল সম্পত্তির ওপর তার কোনো অধিকার নেই এবং সে কখনো সেটা চাইবেও না। কয়েক সপ্তাহ কেটে গেল। বাবন রাওয়ের দেখা স্বপ্ন এখন সত্যি হবার সময় এলো। অনিকেত অ্যাডভোকেট অভয়ঙ্করের সাথে ওই বড় বিল্ডারের অফিসে বসেছিল। তালোজার ভেতরের দিকে থাকা ওই 3 একর পতিত এবং পাথুরে জমির চুক্তি সম্পন্ন হল। একটা বড় লজিস্টিক পার্কের জন্য এই জমি 6 কোটি টাকায় বিক্রি হল। কাগজপত্রে সই হল এবং বাবন রাওয়ের কষ্টের ফল আনুষ্ঠানিকভাবে অনিকেতের অ্যাকাউন্টে জমা হল। এরপর অভয়ঙ্কর সাহেবের সাহায্যে ওই গোপন শেডে থাকা প্ল্যাটিনাম, প্যালেডিয়াম আর তামার মজুদ আইনিভাবে বিক্রি করা হল। তা থেকে আসা 2 কোটি টাকা অনিকেত অত্যন্ত বুদ্ধিমানের মতো নিরাপদ মিউচুয়াল ফান্ড এবং ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করল।
এক সাধারণ ভাঙাড়িওয়ালার ছেলে মাত্র ৩৩ বছর বয়সে ৮ কোটি টাকার সাম্রাজ্য নিজের হাতে নিয়েছিল। যখন এই চুক্তিগুলো সম্পূর্ণ হল তখন এক দালাল অনিকেতকে জিজ্ঞেস করল, অনিকেত শেঠ, এখন এত কোটি কোটি টাকা এলো, তাহলে এই ভাঙাড়ির দোকান আর ওই টিনের বাক্সটা কেন রাখছেন? এগুলোও বিক্রি করে দিন, ২-৪ কোটি সহজেই আসবে, আমরা বাসিতে একটা ভালো ফ্ল্যাট নেব। অনিকেত ওই দালালের দিকে তাকিয়ে একটা স্মিত হাসি হাসল এবং অত্যন্ত দৃঢ়ভাবে বলল, না, পৃথিবীর কিছু জিনিস বিক্রির জন্য হয় না, ওই ভাঙাড়ির দোকান আমার শ্বাস, ওটা ওরকমই থাকবে। অনিকেত ওই জায়গা, ওই ভাঙাড়ির দোকান আর ওই টিনের ঘরটা বেচেনি। সে সেখানে কাজ করার জন্য ৫-৬ জন শ্রমিকের একটা নতুন দল নিয়োগ করল। কিন্তু আজও প্রতি শনিবার অনিকেত নিজের বিলাসবহুল গাড়ি থেকে ওই ভাঙাড়ির দোকানে আসে। সে নিজের ব্র্যান্ডের জামাকাপড় খুলে ফেলে, সে পুরনো বিবর্ণ শার্ট আর জিন্স পরে, পায়ে বাবার পুরনো বুট পরে, আর সারাদিন ওই শ্রমিকদের সাথে গাড়ির পার্টস আলাদা করে। দুপুরে ওই পুরনো অফিসেই বসে রেডিওতে চলা পুরনো গান শুনতে শুনতে টিফিন খায়। আমি অনিকেত। আপনাদের হয়তো মনে হচ্ছে এটা ৮ কোটির গল্প, এক ভাঙাড়িওয়ালার কামানো কোটি কোটি টাকার গল্প। কিন্তু না, এই গল্প মোটেও টাকার নয়। যখন আমি এই চেয়ারে বসি আর চারপাশে তাকাই, তখন আমি বাইরে হাইওয়েতে ছোটা গাড়ি দেখতে পাই। আমার বাবার নেওয়া ওই পতিত জমিতে এখন গগনচুম্বী ইমারত আর বড় গোডাউন তৈরি হচ্ছে। এই সব গড়ে উঠেছে কারণ এক মানুষ ধৈর্য রেখেছিলেন। আমার মা আমার বাবাকে জঞ্জাল বলেছিলেন, কিন্তু আমার বাবা আমাকে শিখিয়েছেন যে এই দুনিয়ায় কোনো জিনিসই ফেলনা নয়। যাকে মানুষ জঞ্জাল বলে, সেই মরচে ধরা ইঞ্জিনের মধ্যেও প্ল্যাটিনাম আর তামার মতো মূল্যবান সোনা লুকিয়ে থাকে। শুধু তা চেনার মতো চোখ আর সেটা আলাদা করার জেদ আপনাদের থাকতে হবে। মানুষের দাম তার ব্যাংক ব্যালেন্স দিয়ে নয়, তার পরা পোশাক দিয়ে নয়, বরং তার ভেতরে থাকা জেদ দিয়ে ঠিক হয়। আজ আমার অ্যাকাউন্টে ৮ কোটি টাকা আছে, কিন্তু আমার আসল উত্তরাধিকার এই টাকা নয়। আমার আসল উত্তরাধিকার ওই ১৯ বছর, যা আমি আমার বাবার সাথে কাটিয়েছি। ওই ভ্যাপসা গরম টিনের ঘরে সহ্য করা আঁচ, ওই মরচে ধরা লোহার গন্ধ, মানুষের মারা খোটা, আর তবুও মাথা নিচু না করে আমার আঙুল ধরে চলা আমার বাবা। এটাই আমার আসল সম্পত্তি। যখন আপনাদের সময় খারাপ থাকে, তখন সবাই ছেড়ে চলে যায়, কিন্তু আমার বাবা আমাকে যাওয়ার সময় এমন এক মন্ত্র দিয়ে গেছেন যা আমি সারা জীবন ভুলব না। তিনি বলেছিলেন, যারা কঠিন সময় ছেড়ে যায় তারা কখনো নিজের হয় না, কিন্তু যারা থেকে যায়, যারা শেষ পর্যন্ত টিকে থাকে, তারাই জেতে এবং তারাই সত্যিকারের উত্তরাধিকারী হয়। বন্ধুরা, আপনাদের জীবনেও হয়তো এমন কোনো সংগ্রাম চলছে। হয়তো আজ আপনাদের মা বাবার কাছে আপনাদের দেওয়ার মতো অনেক টাকা নেই, তারা সাধারণ পোশাকে চলাফেরা করেন, কিন্তু কখনো তাদের পরিস্থিতির কারণে তাদের ছোট করে দেখবেন না। তাদের ঘামে ভবিষ্যৎ লুকিয়ে থাকে, তাদের কোচকানো হাতে যে সংস্কার থাকে তা দুনিয়ার কোনো বড় স্কুলে পড়ানো হয় না। তাদের সম্মান করতে শিখুন। ধন্যবাদ।